রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হলো, তবুও উপত্যকাটিতে চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এতে গেল একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। এর মধ্যেই মিশরে চলা হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার প্রথম দিন ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। যুদ্ধের 2 বছরে গাজাবাসীর খবর তুলে ধরতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত 270 সাংবাদিক। উপত্যকার ভাঙা হাসপাতাল, ধসে পড়া ভবন আর রক্তে ভেজা রাস্তাগুলোতে দাঁড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বের কাছে সত্যটা জানাতে চেয়েছিলেন তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই সোচ্চার বিশ্বের বিভিন্ন দেশ। হামলার প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের আন্দোলন সবচেয়ে বেশি আলোচনায় আসে। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ক্ষোভে ফুঁসে ওঠে তরুণ প্রজন্ম। এছাড়া স্পেন, ইতালি ও ফ্রান্স সহ ইউরোপের দেশে দেশেও ছড়িয়ে পড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন। হামাস ইসরায়েলের চলমান যুদ্ধ বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ। কিছু দেশ সামরিক ও কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ালেও সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মিশরের মতো ক্ষমতাধর দেশগুলোর ভূমিকা ছিল নেহায়েতই সীমিত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও মূলত নৈতিক সমর্থনদাতা ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেই দায়ের স্বার্থে দেখা গেছে তাদের। এবার শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের 2 বছরে এসেও শেষ হলো না নিরীহ ফিলিস্তিনিদের দুঃখ আর দুর্দশা। প্রতিনিয়তই ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন বহু নারী ও শিশুসহ অনেকে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধের পরেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার নেতানিয়াহু সেনারা। চলছে মুহুর্মুহু বিমান হামলাও। আগ্রাসন চলছে পশ্চিম তীরেও। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আক্রমণ করে 120টির বেশি জলপাই গাছও কেটে ফেলেছে। এরই মধ্যে মিশরের কায়রোতে চলা হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার প্রথম দিন ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রথম দিনের আলোচনা শেষ হলেও শারম আল শেখে মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা হবে। সেখানে ইসরায়েলি প্রতিনিধি দলও অংশ নেবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। এ সময় তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নেতারা চুক্তিতে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে তাদেরকে ধন্যবাদ জানান। ট্রাম্পের মতে হামাস সহ সবাই চায় শান্তি চুক্তি হোক। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাস সকল জিম্মি মুক্ত করবে। ইসরায়েল 250 জন আজীবন দণ্ডপ্রাপ্ত এবং 1700 বন্দীকে মুক্ত করবে। ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করা হবে। হামাস অস্ত্র ত্যাগ করবে এবং আন্তর্জাতিক প্রশাসন দায়িত্ব নেবে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলছেন, নাগরিকদের জীবন দিয়ে ভোগান্তি বন্ধ করতে হবে। এটিকে একটি বিশাল মানবিক বিপর্যয় বলেও আখ্যা দেন তিনি। এছাড়া গাজায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ায় জীবন রক্ষাকারী পরিষেবা চালু রাখতে জরুরি তেলের জন্য $9 মিলিয়ন বরাদ্দ করেছে জাতিসংঘ। গাজার প্রতিটি সড়ক, হাসপাতাল ও ধ্বংসস্তূপের ওপর ইসরায়েলি আগ্রাসনের সত্যতা তুলে ধরতেন উপত্যকাটির সাংবাদিকরা। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কখনো ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে, কখনো ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন, প্রতিবেদনও পাঠিয়েছেন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের তথ্য মতে 2 বছরে দেশি বিদেশি মিলে 270 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অর্থাৎ গড়ে প্রতি মাসে 13 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সবচেয়ে ভয়াবহ হামলার একটি হয়েছে গত আগস্টে খান ইউনিসের নাসের হাসপাতালে। এক ডাবল ট্যাপ আক্রমণে আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের হুসাম আল মাসরি, এপির জন্য কাজ করা ফ্রিল্যান্স সাংবাদিক মরিয়ম আবু দাকা, আরেকজন ফটোগ্রাফার আহমেদ আবু আজিজ ও সাংবাদিক মোয়াজ আবু তাহা নিহত হন। এতে মোট 21 জন প্রাণ হারান। এর আগে আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস আল শরীফ, মোহাম্মদ কুরাইকে, ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নুফাল নিহত হয়েছিলেন গাজার আল শিফা হাসপাতালের বাইরে এক গণমাধ্যমের তাঁবুতে ইসরায়েলি হামলায়। শুধু আল জাজিরারই অন্তত 10 জন সাংবাদিক টার্গেটেড কিলিংয়ে প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি বাহিনীর দাবি, কিছু সাংবাদিক নাকি হামাসের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাদের উপর হামলা প্রতিরক্ষার কৌশল। কিন্তু আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো একে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছে। নাসের হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলাকে দুঃখজনক দুর্ঘটনা বলে দায় এড়িয়েছে দখলদার আইডিএফ। তাদের ভাষ্য, হামাস নাকি একটি ক্যামেরা ব্যবহার করে সেনাদের উপর নজরদারি চালাচ্ছিল, আর সেটি ছিল হামলার লক্ষ্য। অথচ এই যুক্তি খণ্ডন করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, সাংবাদিকদের স্পষ্ট মিডিয়া চিহ্ন থাকার পরও ইসরায়েল পরিকল্পিতভাবে টার্গেট করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের কর্মকাণ্ড সাংবাদিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার নামের এক প্রকল্পে বলা হয়, গত 2 বছরে গাজায় যত সাংবাদিক নিহত হয়েছেন তা মার্কিন গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, যুগোস্লাভিয়া ও আফগানিস্তান যুদ্ধ মিলিয়েও মারা যাননি। এ বাস্তবতাকে সাংবাদিক হত্যার ইতিহাসে নজিরবিহীন অধ্যায় বলে অভিহিত করছে আন্তর্জাতিক মহল। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়ে উত্তাল হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন দেশের রাজপথ। গাজা যুদ্ধের শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার হয় যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম। ফিলিস্তিনিদের সমর্থনে শুরু হয় আন্দোলন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে বেকায়দায় পড়ে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কে টাইমস স্কয়ার ও জাতিসংঘ সদর দফতরের সামনে অক্টোবরে শুরু হয় বিক্ষোভ। নভেম্বরের বড় সমাবেশে অংশ নেয় প্রায় 1 লাখ মানুষ। ওয়াশিংটনে ন্যাশনাল মলে 3 লাখেরও বেশি মানুষ যুদ্ধবিরতির দাবি জানায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী ছাত্ররা প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ চালায়। ক্লাস ও অফিসে প্রবেশ বন্ধ হয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছাত্র সংগঠনগুলোর তহবিল বিতরণ স্থগিত করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও দেখা যায় একই পরিস্থিতি। প্রশাসনিক কার্যক্রমে বাধা দেওয়ার কারণে তহবিল বিতরণ সাময়িকভাবে বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। অক্টোবরের প্রথম সপ্তাহে যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের প্রধান সড়ক ও সেন্ট পল ক্যাথেড্রালের আশেপাশে জমায়েত হন বহু মানুষ। বিক্ষোভকারীরা ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়ে ফ্রি প্যালেস্টাইন ও স্টপ দ্য বম্বিং স্লোগান দেয়। পাশাপাশি ম্যানচেস্টার, বেলফাস্ট ও ব্রিস্টলেও একই সময়ে বিক্ষোভ হয়। ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে শুরু হয় আন্দোলন। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা। ইউরোপ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন লাখ লাখ মানুষ। বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানেও গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ হয়। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনি সহ বিভিন্ন শহরের রাজপথে নামেন হাজার হাজার ফিলিস্তিনিপন্থী। অসহায়ত্ব, ক্ষমতা আর স্বার্থের দ্বন্দ্বে কেটে গেছে হামাস ইসরায়েল যুদ্ধের 2 বছর। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এবং কূটনীতির বেড়াজালে ধূলিসাৎ হয়ে গেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। দীর্ঘ 24 মাসের এই সংঘাতে অংশগ্রহণকারী দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর ভূরাজনীতিও বেশ প্রভাবিত হয়েছে, যা ভূমিকা রেখেছে গাজার ভবিষ্যৎ নির্ধারণেও। যুদ্ধ শুরুর পর থেকে আরব দেশগুলো নৈতিক সমর্থন দিয়ে আসছে হামাসকে। তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই সীমিত ছিল ত্রাণ সহায়তা পৌঁছানো এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের মধ্যেই। ত্রাণ পৌঁছে দেওয়া দেশগুলোর মধ্যে বড় 2টি নাম জর্ডান এবং মিশর। বেশ কয়েকবার গাজায় এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেয় জর্ডান। দেশ দুটির বাসিন্দারাও গাজাবাসীর স্বাধীনতার দাবিতে প্রতিনিয়ত ছোট বড় আন্দোলন চালিয়ে যাচ্ছে, যদিও তাদের প্রশাসন ইসরায়েলের সঙ্গে বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করছে কাতার ও মিশর। বেশ কয়েকবার পরোক্ষ আলোচনারও আয়োজন করে দেশ দুটি। সবশেষ 9 সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের বৈঠকে ইসরায়েল হামলা চালালে সাময়িকভাবে কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে সংশয় দেখা দেয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ক্ষমা চাওয়ার পর আবারও আলোচনায় অংশ নেওয়ার কথা নিশ্চিত করে কাতার। এছাড়াও সৌদি আরব সহ বেশ কিছু মুসলিম দেশ ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবকে স্বাগত জানায়। 2025-এর জুলাইয়ে দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে তারা যৌথভাবে হামাসকে অস্ত্র ত্যাগ করে গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়, যেখানে ফিলিস্তিন কর্তৃপক্ষ পরবর্তীতে অঞ্চলটি শাসন করবে বলে উল্লেখ করা হয়। এছাড়াও যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা কেমন হতে পারে তা নিয়ে পরিকল্পনাও প্রকাশ করে সৌদি আরব ও মিশর। গাজা যুদ্ধের অবসান না হলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক কখনই স্বাভাবিক হবে না বলেও জানায় রিয়াদ।
গাজা যুদ্ধ অবসানের জন্য সম্প্রতি সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিশর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তাদের আশা, আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবে, হামাসের হাতে থাকা সমস্ত ইসরায়েলি বন্দী মুক্তি পাবে এবং গাজায় মানবিক ও পুনর্গঠন সহায়তা পৌঁছানো হবে। তবে এই দীর্ঘ সময়েও সামরিক হস্তক্ষেপ করতে দেখা যায়নি কোনো ক্ষমতাধর আরব শক্তিকে। ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন থাকলেও নিজেদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়েও সচেতন তারা। হামাসকে সরাসরি সমর্থন করলে দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকি বাড়তে পারে। তাই প্রকাশ্য বক্তব্যে তারা মানবিক সহমর্মিতা দেখালেও বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের কার্যক্রমে নিয়ন্ত্রণ ও মধ্যস্থতা করার চেষ্টা করছে তারা। এদিকে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের পাশে দেখা গেছে পশ্চিমা দেশগুলোকে। হামাসের হামলার জবাবে যখন ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালাতে থাকে, তখন ইসরায়েলকে সরব সমর্থন জানায় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ। সামরিক তো বটেই, কূটনৈতিকভাবেও পাশে দাঁড়ায় নেতানিয়াহুর। পশ্চিমা গণমাধ্যমগুলো হামাসকে সন্ত্রাসী এবং ইসরায়েলকে ভিকটিম হিসেবে প্রকাশ করে বিশ্ববাসীর সামনে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু পশ্চিমা দেশের মনোভাবে পরিবর্তন দেখা যায়। ইসরায়েল ঘেঁষা অবস্থা থেকে সরে আসে কিছু দেশ, তবে যুক্তরাষ্ট্র এখনও সার্বিকভাবে ইসরায়েল ঘেঁষা কূটনীতি অবলম্বন করে চলছে।